আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। চট্টগ্রামে আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ দাফন করা হয়েছে লোহাগাড়া থানার চুনতিতিতে তার গ্রামের বাড়িতে। এর আগে চট্টগ্রাম ও লোহাগড়ায় অনুষ্ঠিত 4টি জানাজায় ঢল নামে লাখো মানুষের। জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার করা হবে আইনিভাবে। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে কালও চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। এই ঘটনায় অন্তত ৩৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে মামলার প্রস্তুতি। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আদালত চত্বরে। জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও অংশ নেন লাখো মানুষ। জানাজায় অংশ নেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। নয় কৃষ্ণকে হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই, তাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী একটা মামলায়। কিন্তু কালকে আদালত ভবনে যেই অস্ত্রশস্ত্র নিয়ে যেই তাণ্ডব চালালো, যেই তাণ্ডবের আজকে শিকার হলো একজন আইনজীবী। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। চট্টগ্রাম মহানগরীতে 2 জানাজা শেষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ নেওয়া হয় লোহাগাড়া উপজেলায়। সেখানে আরো 2টি জানাজায়ও ঢল নামে সাধারণ মানুষের। পরে চুন্তিতে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয় আইনজীবী আলিফকে। এদিকে সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার চট্টগ্রামে আদালত বর্জন করার পর বৃহস্পতিবারও একই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। আদালত এলাকায় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয় এবং পুরো চট্টগ্রাম মহানগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীদের আটকে চলছে যৌথ অভিযান। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সহ আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার চাচ্ছি। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি। এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা কয়েকজন লোকের নামও পেয়েছি। এই নামগুলো ধরে আমরা চট্টগ্রামের ভিতরে যদি তারা থেকে থাকে তো ট্র্যাকিং চলছে, চট্টগ্রামের বাইরে চলে গেলে ট্র্যাকিং এর আওতায় থাকবে, খুব দ্রুতই তারা ধরা পড়বে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান আগামীকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেবে সরকার।
এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রামে সরকারি কুশলীকে কুপিয়ে হত্যার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে ইসকন নিষিদ্ধে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশের আবেদন করেন এক আইনজীবী। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে করা আবেদনে ইসকন নিষিদ্ধ করার পাশাপাশি আপাতত চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে ১৪৪ ধারা জারির আর্জি জানানো হয়। এ বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। সরকার ইসকনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করে আইনজীবী সমিতি। এ সময় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বার সভাপতি। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করছে না করা হোক সরকারিভাবে। তো আদেশ ছিল ইসকন হিন্দুদের একটা পরবর্তী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। বিক্ষোভ করেছে ঢাকা জেলা ও মহানগর আইনজীবী সমিতিও। আদালত প্রাঙ্গণে বিক্ষোভে সহকর্মী হত্যার বিচার দাবি করেন তারা। পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে নটরডেম কলেজ, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এসে সমাবেশ করে তারা। রাজধানীর পাশাপাশি সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। যশোর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানান। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সরকারি বিএম কলেজ থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে বের হয়ে ৫ রাস্তা মোড়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আইনজীবী সমিতি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু তাহের মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০১৮ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা ও ৭ বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। মামলায় অভিযোগ আনা হয় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। তখন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও ৬ বছর পর শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দুর্নীতির ২ মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। কোনো এভিডেন্স নাই, এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আপিল মঞ্জুর, আসামি খালাস। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের করা এই দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলেও আপিলে দুদকের আইনজীবী জানান ট্রাস্ট থেকে খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। চ্যারিটেবল ট্রাস্টে অ্যাকচুয়ালি কোনো উৎস নাও থাকতে পারে। এই জন্যে যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই,
এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন। নিম্ন কোর্ট একভাবে বিবেচনা করেছে, অনারেবল কোর্ট সেখানে ডিফেক্ট পেয়েছে, যে জন্য এটা সেট অ্যাসাইড করে অ্যালাউ করে দিয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। অন্যান্যরা হলেন সাবেক 2 মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তবে সাবেক ভারপ্রাপ্ত জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোন রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অব্যাহতি পাওয়া বিএনপির 2 নেতা বলেন, তৎকালীন সরকার হেনস্থা করতেই এই মিথ্যা মামলা করেছিল। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এইভাবে দেশের মানুষকে মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগে 2008 সালে মামলা করে দুদক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় দেশটির দূতাবাসে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বুধবার দুপুরে তিনি বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ প্রদান সহ আনুষাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাবেক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়। জানা গেছে, ডিসেম্বরে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন, পরে সেখান থেকে চিকিৎসার জন্য যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত চিকিৎসকরা আগে জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তিনি কত দ্রুত দেশের বাইরে যাবেন। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। ধর্মকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অভিযোগ করে বিভেদ বিভাজনের বিরুদ্ধে সবাইকে একজোট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর মিলন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, কিছু দায়িত্বশীল মানুষ উস্কানি দিয়ে বিভাজনের পথ তৈরি করছে, পরাজিত শক্তি সব অর্জনকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, তাই বিভাজনের কাছে মাথা নত না করার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 1990 সালের 27 নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চিকিৎসক নেতা ডাক্তার মিলন। এর মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়, পতন হয় স্বৈরশাসক এরশাদের। দিবসটি উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মিলনের রক্তের ঋণ শোধ করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার পতনের কিছুদিনের মধ্যেই বিভাজন, সহিংসতার রাজনীতি শুরু হয়েছে। যারা দেশকে বিভক্তির মাধ্যমে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। আমরা কি বুঝি তাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা। বিভ্রান্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তিনি। এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান, ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে বসে যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছে, সরকারকে তা কঠোরভাবে দমন করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। একক খাত হিসেবে পোশাক শিল্পের মাধ্যমে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। ব্যাংকগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা থাকার কারণে বেশিরভাগ সময় আমদানি রপ্তানিতে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না বলেও মনে করেন গবেষকরা। ইন্টারন্যাশনাল ট্রেডে প্রাইস ভেরিফিকেশন নিয়ে BIBM আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে। শারফুল আলমের রিপোর্ট। আমদানি রপ্তানিতে আন্ডারভয়েস বা ওভারভয়েসের মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার হয়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFA এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় 70,000 কোটি টাকা পাচার হয়ে থাকে। নির্বাচনের আগে এই ধরনের অর্থ পাচারের সংখ্যা আরো বেড়ে যায়। RMG এমন একটা সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে, সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটাই সবচেয়ে বড় এরিয়া, যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি, ট্যাক্স ফাঁকিও দিতে পারি। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি। ওদের মেথডগুলোই এমন, চেক করার জায়গা কম, ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে বেশি, আমরা ব্যবহার করি LC, চেক করে করে যাবে। আলোচনায় বক্তারা জানান, অর্থ পাচার বন্ধে আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো সফটওয়্যার বা বিশেষায়িত কোনো মানদণ্ড না থাকায় রপ্তানি পণ্যের সঠিক দাম নিরূপণ নিয়েও চ্যালেঞ্জের মুখে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতেও দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তিরও গুরুত্ব দেন তারা। এগুলোর অনেকগুলো প্রিকন্ডিশন আছে। প্রথম কথা হলো, আমি যে টাকাটাকে চলে গেছে বলে বলছি, অনেক সময় সেটা অরিজিনগুলো রাইটলি আইডেন্টিফাই করা যায় না, আমরা গেস করে বলি। ওই দেশে প্রমাণ করতে হবে যে উনি একজন ক্রিমিনাল এবং উনি এটা ক্রিমিনাল অ্যাক্ট করেছেন। যতটা না আমরা ওই দিকে চিন্তা করা উচিত যে টাকাগুলো আনবো, হ্যাঁ পারলে খুব ভালো, তার থেকে বেশি চিন্তা করা উচিত ভবিষ্যতে যাতে টাকা না যায়। দুই দেশের মধ্যে এই ধরনের ট্রিটি থাকতে হবে, যে ওই ট্রিটির মাধ্যমে যাতে আমরা ওই ধরনের তাকে এই দেশে আনতে পারি। এখন এগুলো যদি বিবেচনা করেন তাহলে কমপ্লেক্সিটি অনেক হাই। সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার কমিয়ে আনতে পণ্য আমদানি ও রপ্তানিতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের প্রকৃত দাম প্রকাশ ও সংশ্লিষ্ট সংস্থার কাছে ওইসব তথ্য জানানোর কথা বলেন আলোচকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে তার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দল বসে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ তার কথা আমরা বলে এসেছি। জরুরি এই কথাটি আমরা এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা সদস্য ছিলেন তারা শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তারা এগুলোকে প্রয়োগ করার ব্যবস্থা করে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আর কোনো বিষয় নাই, বলা হয়ে গেছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একই সাথে পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কমে আসছে বলে জানান এই উপদেষ্টা। অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, রোজায় মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ বাড়াতে কাজ শুরু করেছে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে দুই উপদেষ্টা এসব কথা জানান। ফজলে রাব্বির রিপোর্ট। 100 দিনের বেশি পার করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অকাল বন্যার কারণে ফসলের মাঠ, পোল্ট্রি খাত এমনকি মৎস্য খাতেও বিরূপ প্রভাব পড়েছে। ফলে দাম বাড়ে ডিম, মুরগি ও মাছের। সিন্ডিকেট আছে যে কারণেও দাম বেড়েছে।
ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন ডিম, দুধ, মাছ, মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয়। তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায়, আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি, প্রডিউসার গ্রুপ। তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায়, সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে কন্ট্রোল করতে পারেন। আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকানদার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরো 5 টাকা বেশি। তবে এই প্রাইসে তুমি, আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক। এখন কমছে ডেফিনেটলি, আপনাদের 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি দামে টিসিবির পণ্য দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন যেসব দেশে প্রবাসীরা থাকে সেসব দেশে মাছ রপ্তানির কথা চিন্তা করছে সরকার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের টেকসই উন্নয়নে ব্যবসায়িক কোম্পানিগুলোর পরিবেশ বান্ধব কার্যক্রম ও স্বচ্ছতা নিশ্চিত জরুরি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। রাজধানীর একটি হোটেলে ইউনিলিভার বাংলাদেশের সাস্টেইনেবিলিটি বসু বুক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সারা কুক বলেন, বাংলাদেশ রপ্তানির দিক থেকে যুক্তরাজ্যের 3 নম্বর অবস্থানে আছে। তাই পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তিনি। এ সময় পরিবেশ রক্ষায় চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারা। The UK is Bangladesh's 3rd largest export destination and a major source of foreign direct investment. Across sectors, from ready-made garments to fast-moving consumer goods, financial services to education, our partnership continues to evolve, supporting new areas of collaboration and growth. And as we look ahead, the UK remains committed to enhancing these ties and supporting Bangladesh's ambitions and green credentials as it approaches its LDC graduation. 21 শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে 5ম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা যাচাই করা। বিমান বাহিনী দেশের যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এই মহড়ার শুরুতে দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে অংশ নেয় 2টি যুদ্ধ হেলিকপ্টার ও 1টি রেস্কিউ হেলিকপ্টার। পরে মহড়ায় যোগ দেয় F-7 BGI ও MiG-29 সহ 5টি যুদ্ধ বিমান। এ সময় গোলা বর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করেন নানা যুদ্ধ কৌশল। পরে MiG-29 যুদ্ধ বিমান বাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিতে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, দেশের অস্তিত্ব বিনষ্ট ও পরাজিত শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়নে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। রাজধানীর তোপাখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সরকারকে রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগের আহ্বান জানান তারা। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে, হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার।
দুদক আইন সংস্কারের মাধ্যমে দুর্নীতি রোধ ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনে 22 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে রাজধানী মাইডাস সেন্টারে দুদক সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা তুলে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় দেশের অর্থ লোপাটের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়। আমরা প্রস্তাব দিয়েছি যে দুর্নীতি বিরোধী অভিযানকে আরো বেশি শক্তিশালী করা এবং দুর্নীতিকে রোধ করার জন্য আমরা প্রত্যেক জেলা শহরে আমরা দুর্নীতি বিরোধী নাগরিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি। আমরা দুদকের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছি এবং এক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি এই ট্রাইব্যুনালে তারা মামলা করতে পারবেন। অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মালিকদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দেয়ায় অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলেও মনে করেন তিনি। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাঝে চুক্তি সই হয়েছে। রাজধানী গুলশানের কনকর্ড পুলিশ প্লাজার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI-তে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচিত হয় গার্ডিয়ান প্রবাসী প্রহরী বীমা পলিসি। অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর। এছাড়াও ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন, গার্ডিয়ান লাইফের ডিরেক্টর ডেভিড রিভিটস, হেড অব মাইক্রো ইন্স্যুরেন্স আব্দুল হালিম সহ প্রতিষ্ঠান দুইটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ান প্রবাসী প্রহরী একটি উদ্ভাবনী বীমা পলিসি প্রবাসী এবং তাদের পরিবারের আর্থিক ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে। এবারে পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রানের ব্যবধানে এটাই মেয়েদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 59 রান যোগ করেন ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। এরপর দ্বিতীয় উইকেটে 104 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ফারজানা এবং শারমিন আক্তার। 61 রান করে ফারজানা বিদায় নিল, শারমিনের ব্যাটে আসে 96 রান। এছাড়া অধিনায়ক জ্যোতি খেলেন 28 রানের ইনিংস, তাতে 4 উইকেটে 252 রান তোলে স্বাগতিক দল। ওয়ানডেতে এটাই টাইগ্রেসদের সর্বোচ্চ ইনিংস। জবাবে 98 রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। 3টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার। লাহোরে টি-20 ব্লাইন্ড ক্রিকেটে আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। 18 ওভার 2 বলে 149 রান তুলতে সক্ষম হয় তারা। জবাবে 12 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় লাল সবুজের দলের প্রতিনিধিরা। আরিফ হোসেন 89 রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এ নিয়ে চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পর্দা উঠল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর চূড়ান্ত পর্বের। আসলে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে 6টি বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে বিজয়ীদের 5 লাখ এবং রানার আপ দলকে 3 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। সাভার থেকে শেখ বাশারের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকা জেলায় 24টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে এবছরের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলার খেলা। ইস্পাহানি লিমিটেডের সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে সকালে 6টি বিশ্ববিদ্যালয়ের খেলার মধ্য দিয়ে শুরু হয় ঢাকার টুর্নামেন্ট।
প্রথম রাউন্ডে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আর তৃতীয় রাউন্ডে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষার্থী, ফুটবলারদের খেলা মাতিয়ে তোলে দর্শক গ্যালারি। এ সময় খেলোয়াড়রা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে ফুটবল। আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, ইনশাআল্লাহ ভালো কিছু করব। আর আমাদের টিম মোটামুটি টিম কম্বিনেশন ভালো আছে, চেষ্টা করব ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। আমরা ফাইনাল খেলার সম্পূর্ণ দেখতেছি, আরো উদ্বোধনী ম্যাচে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান ও ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান বক্তব্য রাখেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।